বমি করবি একদম জোরে বল বল মা আমাকে মুক্তি দাও। গল্পের আসর যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। ঋষি গল্পের আসরে সবাইকে স্বাগত। আজকেও একটা লোকেশনে চলে এসেছি, যে জায়গার সম্বন্ধে প্রচুর ঘটনা আছে, সে ঘটনা আমরা পরে আসবো। কিন্তু জায়গাটা আমি প্রথমে দেখে নিতে বলবো, তারপরে আমি ঘটনাটা বলছি। জায়গাটা দেখে নাও। এই যে সামনে জায়গাটা আছে, ওই গাছতলায় ওটা একটা শ্মশান আছে, যেখানে বিভিন্ন বাচ্চা বা মানুষদের পুরানো হতো, যাদের আর্থিক অবস্থা খারাপ, শ্মশানে যেতে পারে না, এই জায়গাটাই হতো। কিন্তু এখন এই জায়গাটা বন্ধ আছে, কিন্তু কিছু কিছু লোক এখনো করে। আর এই যে আমাদের একটা ছোট যমুনা নদী, এই যমুনা নদীটা একসময় বিশাল বড় আকারে ছিল, মানে অনেকটাই ছিল। তখন এখান থেকে বিভিন্ন বহু বছর আগে জমিদারের টাইমে এই এই জায়গা দিয়ে বিভিন্ন নৌকা চলতো, ব্যবসা বাণিজ্য হতো, অনেকটা বড় ছিল। এখন ছোট হতে হতে এই ছোট আছে। আর এখন যমুনা নদী যেটা ছিল সেটা ভেড়িতে পরিণত হয়েছে। এই সাইডটা ভেড়ি আছে, এই সাইডগুলো পুরোটা ভেড়ি আছে। এখানে ভেড়ি আছে, তারপরে ভেড়ি আছে, ভেড়ি আছে। আর এই দিকটা জনবসতি আছে কিছুটা দূরে গিয়ে। তো বর্তমানে এখানে কোনো ঘটনা আছে বলে আমার মানে জানা নেই। এই কিছুদিনের মধ্যে হয়েছে এরকম ঘটনা নেই, কিন্তু একটা সময় এখানে অনেক ঘটনা আমি শুনেছি। তো এইবার আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা পরে আসছি। এইবার মেন যে ঘটনাটা হচ্ছে, তো রানা শাস্ত্রীর বাড়ি অনেকে হয়তো চেনো, উনি ফেসবুকে অনেকটা ভাইরাল মুখ। তো ওনার বাড়ি থেকে যে ঘটনাটা আমরা কালেক্ট করেছি, সেই ঘটনাটা তোমরা শোনাবো এবং কিছু ভিডিও প্রমাণ সহ তোমাদেরকে আমি দেখাবো। আমি কিছু ফুটেজ নিয়েছি তোমাদের জন্য, এবং ঘটনাটা কালেক্ট করেছি। ওখানকার যারা ছিল তাদের কি হয়েছে মেয়েটার সঙ্গে, সেটা আমরা কিছুটা কালেক্ট করেছি। এরকম ঘটনা যদি তোমাদের জানা থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার হোয়াটসঅ্যাপে ভয়েস করে তোমরা ঘটনাটা আমাদেরকে লিখে বা ভয়েস করে পাঠিও। তোমার ঘটনা আমরা কোনো ভৌতিক স্থান বা কোথাও কোনো ভয়ানক ঘটনা ঘটেছে মানুষের কাছ থেকে কালেক্ট করা সেই জায়গাতে, যেরকম আজকে এমন একটা জায়গায় আছে যেখানে ভয়ানক ঘটনা ঘটেছে, একটা সময় ভয়ের ছিল জায়গাটা। তো এমন একটা জায়গায় গিয়ে তোমার ভয়ের ঘটনাটা আমরা শেয়ার করাবো। আমাদের ইউটিউবে যারা আছে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা, তারা শুনবে এবং ব্যাস শুনবে। কালকে আমরা চলে গেছিলাম রানা শাস্ত্রী, তোমরা অনেকে চেনো, কামাখ্যা সাধক রানা শাস্ত্রী। স্ক্রিনে তোমরা দেখবে আস্তে আস্তে। তার বাড়ির একটা যজ্ঞ ছিল, সেই যজ্ঞে একটা মেয়েকে ভূতে ভর করেছে, যেটা আমরা দেখলাম, প্রমাণ সহ উনি দেখালো। এবার তার ভেতরে কি আছে না আছে সেটা আমরা জানি না, তোমাদেরকে দেখাবো, তোমরাই বিচার করে নেবে, কমেন্টে জানাবে। তো ওই জায়গায় গিয়ে আমি একটা ঘটনা কালেক্ট করেছি, প্লাস ফুটেজও কালেক্ট করেছি। ফুটেজটা তোমরা দেখবে, তোমাদের জন্যই আমি বিশেষ করে ফুটেজটা নিয়েছি। খুব ভিড়, তার মধ্যে কষ্ট করে ফুটেজটা নিয়েছি। ওখানে হয়েছে ঘটনাটা, এই যে মেয়েটার মধ্যে আছে, মেয়েটার বয়স আমার দেখে মনে হলো 20-22 বছর, 25 বছর হবে। আর ওই মেয়েটাকে যে ভর করেছে সে একজন স্কুলের টিচার। তো ওর কোনো আত্মীয়র মধ্যে বা রিলেটিভের মধ্যে হবে, যে নাকি কোনো তান্ত্রিক ওই মেয়েটার উপরে চালান করেছে, প্রেত চালান যেটাকে বলা হয়, চালান করেছে। এই চালান করার পরে বহুদিন ধরে ওই মেয়েটা ভুগছে। তো ওখানে গিয়ে দেখলাম মেয়েটা হলুদ টাইপের একটা বমি করছে, যেটা অটোমেটিক বমি টানতেই আছে, যতক্ষণ আছে বমি টেনেই যাচ্ছে আর বমি করতেই আছে। এবার মেয়েটার ফ্যামিলি বা আশেপাশে যারা ছিল তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করলাম যে কীভাবে কি হয়েছে। এবার ওখানে তো একটা সবারই মনটা খারাপ, মেয়েটা বহুদিন ধরে ভুগছে, আর খুবই অল্প বয়স, খুবই ভালো মেয়ে, ভালো দেখতে মেয়েটা। তো তার মধ্যে তার এত কষ্ট পাচ্ছে মেয়েটা, দেখেও খারাপ লাগছে। সে কাঁদছে, বমি করছে, বিভিন্ন কথা বলছে। তো দেখলাম যে তার রানা শাস্ত্রী যিনি আছেন, তিনি ওটাকে কাজ করছে, যজ্ঞ করছে তার বাড়িতে। তো ব্যাপারটা, ঘটনাটা এবার আসি, ঘটনাটা কি ঘটেছে, যে ওই মেয়েটার ওপরে তার ফ্যামিলির কেউ প্রেত চালান করেছে। আর যে প্রেতটা এসছে সে একজন স্কুল টিচার ছিল, বিবাহিত, এবং সে আগুনিপুরে সুসাইড করেছে তার সংসারের কোনো একটা ঝামেলার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলার জন্য। তো তারপরে সেই প্রেতটা কোনো একটা তান্ত্রিক এই মেয়েটার উপরে চালান করেছে। এই মেয়েটার কোনো বাড়ির লোক তাকে ক্ষতি করার জন্য হিংসার বশবর্তী হয়ে এই মেয়েটার উপরে চালান করানো হয়েছে। চালান করাতে এই মেয়েটার উপরে দীর্ঘদিন ধরে রয়েছে, এবং যেই কাজটা করছে রানা শাস্ত্রী, উনি নাকি বিগত 2-3 মাস ধরে এই কাজে আছে, যেটা জানতে পারলাম। এবার আমি ওখানে জানলাম কিছু লোকের কাছে, ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, কারণ প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি ঘটনা কালেক্ট করেছি। তো
তো ওই চালান করার পরে ওই মেয়েটা দীর্ঘদিন ধরে এই মেয়েটার শরীরে আছে এবং ওকে যা আদেশ দিচ্ছে, যে তান্ত্রিক চালান করেছে তার আদেশ মতো তার শরীরের মধ্যে ক্ষতি করছে। তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, তার কাজকর্ম বন্ধ হয়ে গেছে, তার জীবনে একটা সুস্থ ভাব নেই, সারাদিন বমি টেনে যাচ্ছে এবং অনেক ডাক্তারও নাকি তার দেখানো হয়েছে কিন্তু কোনো ডাক্তারই কিছু হয়নি। মেয়েটার বাড়ি পূর্ব বর্ধমান, মেয়েটার নাম আমি জানতে পারিনি। তো মেয়েটাকে আমি ভিডিওতে দেবো। সে বিভিন্ন আচরণ করছিল, সে আচরণ করছিল যে তান্ত্রিক তার উপরে পাঠিয়েছে। যখন রানা শাস্ত্রী দাদা সে যজ্ঞ করলো এবং তার কাছে জানতে চাইলো যে তোকে কে পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে, আস্তে আস্তে বলা শুরু করেছে যে ওকে চালান করার জন্য ওর ফ্যামিলির লোকেরা তাদের নাম বলছে যে তারা পাঠিয়েছে। আমি এই কলকাতা একটা স্কুলের নাম বললো, সেখানকার টিচার ছিল, ঠিক আছে। তো তার স্বামীর সাথে কিছু সংসারে ঝামেলা হওয়াতে সে সুসাইড করেছিল আগুনে পুড়ে। তো তারপরের থেকে এইভাবে প্রেতজনিতে সে আছে। আর সে কি কি প্রবলেম করছে, তার শরীরের ভেতর থেকে ইনার সিস্টেমটা খুব খারাপ করে দিচ্ছে। সে খাওয়া দাওয়া করে না, আর সে কাউকে চিনতে পারে না, বিভিন্ন বাজে কথা বলে, খিস্তি খামারি করছে এবং ছটপট ছটপট করছে, এক এক সময় এক এক রকম কথা বলছে। যখন রানা শাস্ত্রী তাকে বললো যে ওটা ছবি, যে মেয়েটা মানে মারা গেছে স্কুল টিচার, তার ছবি নিয়ে যখন যজ্ঞ করতে করতে যজ্ঞের মধ্যে ছবিটা দেওয়ার কথা বলছে, তখন বলছে দেখ আমাকে মারিস না, আমি আগেও আগুনে পুড়ে মরেছি, শেষ পর্যন্ত তুই আবার আগুনেই দিচ্ছিস, আমি খুব দেখতে ভালো ছিলাম রে, আমার শরীরে অনেকটা পুড়ে গেছে, তুই এরকম করিস না। এইসব কথা ওই মেয়েটা বলছে। তারপরে ওই মেয়েটার কিছু বান্ধবী তাদের ছবিও কালেক্ট করেছে। তার মানে আগেও অনেকবার আমি যেহেতু বললাম যে ওকে নিয়ে যজ্ঞে বসেছে, ওর শরীরের ভেতর দিয়ে ও কথা বলছে, তো তাদের ছবি দেখে তাদের নামও বলে দিচ্ছে। তো এরকম একটা ঘটনা কালকে সাক্ষী হলাম। এই তোমাদের জন্য আমি চলে গেছিলাম প্রায় 80 কিলোমিটার দূরে আমার বাড়ির থেকে, খড়দা। তো সেখানে গিয়ে আমি ঘটনাটা কালেক্ট করে নিয়ে এসেছি। সেই ঘটনাটা বিশেষ কিছু আমি জানি না, কারণ আমি সেখানে গিয়ে হঠাৎ করে সেখানকার লোকের কাছে যতটা জেনেছি ততটা তোমাদেরকে দেখাবো। তো এইটা ছিল প্রমাণ সহ ঘটনা। আর যেহেতু আমরা একটা ভৌতিক জায়গায় এসেছি, এই জায়গাটাকে নিয়ে বিভিন্ন ঘটনার লোকমুখে আছে, সেই একটা ঘটনা আমি তোমাদেরকে এখন শেয়ার করব। তো যেভাবে বললাম যেখানে আমরা আছি, সেই ঘটনাটা আমরা এবার আজকে শেয়ার করব। একটা ঘটনা, বহু ঘটনা আছে, তো আমি এখানে শুনেছি। এটা আমার বাড়ির থেকে খুব একটা কাছে, জায়গার নাম আমি আর বললাম না। এখানে এই যে যমুনা নদীটা আছে, এই নদীতে একটা সময় নাকি মাছ ধরতো নৌকা করে। এই এখন যে কচুরি পানাগুলো আছে হয়তো দেখা যাচ্ছে রাতের অন্ধকারে, এই কচুরি পানা এত ছিল না, মানে জল ভালোভাবেই যাতায়াত করতো। আর অনেক লোক এই মাছ ধরতে এখনও ধরে, এখনও বিশেষ কিছু জায়গা জাল দিয়ে ধরে এবং ওই সকালে ওই মাছগুলো আমাদের এখানে বিক্রি করে। আমার বাড়িতে কিছুটা দূরে, খুব একটা দূরে না আবার খুব কাছেও না। তো এখানে এই নদীটা নাকি অনেকটা বড় ছিল তখন, এইগুলো মাটি দিয়ে ভরাট হয়নি, প্রায় অনেক বছর আগেরই কথা। এখানে কিছু লোক মানে রোজই মাছ ধরতো। আর এখানে একটা এই যে শ্মশানটা আমি দেখালাম, এখন তো গাছ টাছগুলো নেই, এখানে বাঁশ গাছের একটা বিশাল বড় ঝাড় ছিল। আর এই এখন যেগুলো ভেড়ি হয়েছে, এই ভেড়িগুলো তখন ছিল না, এটা শ্মশানের আকারই ছিল। এখনও আছে শ্মশানটা, পুরনো শ্মশান আছে। দিনে হলে হয়তো দেখানো যেত, রাত্রেবেলা এখন বর্ষার সময় জঙ্গল। তো এখানকার এক ঘটনা, একটা সে দাদুটা এখন বেঁচে নেই, মানে আমার এক রিলেটিভ মানে তার কাছে শুনেছি, তারা এই অঞ্চলে তার বাড়ি। সে ঘটনাটা যেভাবে শুনেছে সে আমাকে বলেছিল যে এখানে নাকি একটা সময় রাত্রেবেলা সারা রাত জেগে মাছ ধরে লোক, এখনও ধরে। তো ওই সময় একজন, ওনার নামটা ঠিক আমার মনে নেই, উনি রাত্রেবেলা রাত জেগেই মাছ ধরতো। সে মাছের ব্যবসা করে আর কি, সকালবেলা মাছ বিক্রি করে। একদিন কি হয়েছে, উনি যথারীতি মাছ ধরছে, এবার পূর্ণিমার রাত, পরিষ্কার আলো, চারিদিকে বোঝা যাচ্ছে আলোটা ভালো পরিষ্কার আছে। উনি দেখছে ওই যে শ্মশান যে জায়গাটা, ওখানে এক মহিলা বসে আছে, বসে ওই বাঁশ গাছ আছে ওর ঘাটে বসে, মানে কাঁদছে, কান্নার আওয়াজ। এবার উনি বলছে এখানে বাড়িঘর নেই, তাহলে ওটা কে কান্না করে? ও লোকটা মানে উনি প্রথমবার দেখেই বুঝে গেছে যে এটা কোনো অশরীরী হবে বা অন্য কিছু হবে। উনি তখন কি করেছে, নৌকায় একটা বিড়ি ধরিয়েছে এবং একা একা মাছ ধরে, যেহেতু জাল দিয়ে মাছ ধরে, ছোট নদী আর ছোট নৌকা নিয়ে মাছ ধরে। উনি বিড়ি ধরিয়ে ওখান থেকে উনি না দেখার ভান করে জল বাইতে চলে যায়। ও যেভাবে কাঁদছে সেভাবে কাঁদতে থাকে, কোনো রকম ডিস্টার্ব ওই যে নৌকা চালাচ্ছিল তাকে করে না। উনি সেমভাবে ওই দিন মাছ ধরে বাড়ি চলে আসে। বাড়ি এসে বলে যেরকম দেখেছি, ওনার বাড়ির লোকেরা বলে তাহলে তুমি একটা কাজ করো, তুমি একা একা যেও না, পাশের কাউকে নিয়ে যাও, রাত্রে মাছ ধরো, একা একা সারা রাত থাকো। তো ওনার একটা ভাই, মানে 18-19 বছর হবে, তাকে নিয়ে দ্বিতীয় দিন সেমভাবে এই নদীতে
মাছ ধরতে এসছে। আসাতে উনি সেই দিন ভালোভাবে মাছ ধরেছে, কোনো রকম প্রবলেম হয়নি। যখন উনি বাড়ি ফিরবে ওই রাত 3টে, 3:30, 4টে হবে, কারণ 5টা 6টার সময় ওনার আবার মাছ দিতে হবে। ভোরবেলা মাছগুলো বিভিন্ন হাটে চলে যায়, তো পাইকারি রেট যার ওই 3টের দিকে উনি যখন নৌকা ঘাটে নামাবে, এই ঘাটটা তখন পাকা ছিল না, এইখানকারই ঘটনা, এই ঘাটটা এখন পাকা হয়ে গেছে, এমনি ঘাট ছিল একটা। এই নৌকা যখন উনি লাগাবে তখন দেখে একটা বাচ্চা ছেলে যেভাবে খেলা করে সেইভাবে এ মাথা থেকে ও মাথা দৌড়ে যাচ্ছে, আর ওই মাথা থেকে এ মাথা দৌড়ে আসছে, মানে ওই ঘাটের সামনে দিয়েই দৌড়ে দৌড়ে যাওয়া আসা করছে, হাসাহাসি খেলাধুলো করার মতো দৌড়দৌড়ি করছে। তখন উনি দূরের থেকে আসছেন, নৌকা মানে এই ঘাটে লাগাবে, এখনও এসে পৌঁছায়নি। উনি তখন ওর ভাইরে বলছে, ভাই তুই দেখতে পাচ্ছিস ওখানে একটা বাচ্চা দৌড়দৌড়ি করছে না? ওর ভাই বলছে, হাস দাদা তুমি কী বলো, এই রাত্রিবেলা বাচ্চা কোথায় দৌড়বে? কই আমি তো দেখলাম না কাউকে। বলছে না তুই দেখ, দেখতে পাবি। তখন উনি ওর ভাই বলছে, না আমি দাদা দেখতে পাচ্ছি না। যেহেতু একটা দাদা বলছে, একটু ভয়ও লেগেছে। এবার বলে রাখা ভালো, লোকটা দীর্ঘদিন ধরে এখানে মাছেরে করে, কিন্তু এরকম কোনো দিন দেখেনি। উনি প্রথমে ভাবে যে আমার হয়তো দেখার ভুল হয়েছে, তাহলে যাই ঘাটে যাই। এবার ঘাটে যখন উনি মাছ নিয়ে মানে এসছে, এবার নৌকার ভেতরে ওই কাঠ দেওয়া থাকে, কাঠের ভেতরে কিছু জায়গা থাকে যেখানে জল দিয়ে মাছ থাকে। এবার নৌকাটা ঘাটে লাগে, ওখানে মাছ তুলছে, তখন উনি দেখতে পাচ্ছে ঠিক নদীর ওই পাড়টা, ওই সাইডেও পাড়, বড় নৌ, ওখান থেকে কেউ একজন উনাকে ডাকছে, ওই ওই এভাবে ডাকছে। একটা বাচ্চা ছেলে ডাকছে, বলছে ভাই দেখ তো ওখান থেকে কেউ যেন ডাক পাচ্ছিস, একটা হাওয়া মানে হাওয়ার মধ্যে একটা হালকা সুরে ওই করে দূরে আস্তে আস্তে ভেসে গেলে যেরকম আসে, সেরকম ওই 3টের সময় ডাকটা এসছে। উনি তখন বলছে, ভাই তুই দেখতে পাচ্ছিস? বলছে না আমি তো কিছু দেখতে পাচ্ছি না বা শুনতে পেলাম না, তুমি তোমার কাজ করো। এইভাবে উনি সেই দিনও ওনার হয়ে গেছে, ভয় পেয়েছে, উনি মাছ শাক নিয়ে বাড়ি চলে গেছে। কিছুদিন আবার উনি ঠিকঠাক আছে, কোনো রকম মাছ ধরতে এসছে, বাইকে নিয়ে এসছে, তার কোনো রকম অসুবিধা হয়নি। পরে একদিন মানে এরকম কিছুদিন কাটার পরে, সপ্তাহ 2 যাওয়ার পরে উনি আবার একা একাই এসছে। এবার সেদিন উনি দেখে ওই ঘাটেতেই প্রথম দিনের যে মহিলা দেখেছিল এবং যে বাচ্চাটা দেখেছিল তারা বসেই আছে, মানে মাছ ধরতে ধরতে এটা হঠাৎ করে দেখে। এবার দেখার পরে ওই দিক থেকে ডাক দেয়, আমাদের দিকে কটা মাছ দি। একটা অবিশ্বাস্য মনে হবে যে আমাদেরকে কটা মাছ দি। এই কথা যখন শোনে উনি মানে রীতিমতো বিশাল ঘাবড়ে যায়, এবং ঘাবড়ে গিয়ে উনি কী করে, মানে নৌকাটা তাড়াতাড়ি বইতে শুরু করে স্রোতে। এবার তখনও নৌকায় নদীতে স্রোত থাকে না যদিও বেশি একটা, তবুও উনি নৌকাটা বেয়ে যে ওই জায়গার থেকে যাবে উনি এগোতে পারছে না, মানে ওই জায়গাটা ওনার নৌকা মনে হচ্ছে কোনো কিছুতেই বেঁধে যাচ্ছে বা জল টানলে এগোচ্ছে না। এবার ওই দিক থেকে আবার বলে আমাদের কটা মাছ দে। উনি কী করে, মানে ওই মাছ নিয়ে 2টো মাছ ছুঁড়ে মারার পরে ওরা নৌকাটা আবার এগোতে থাকে। তো এই এগোনোর পরে কিছুটা এসে ঘাটে এসে মানে উনি চলে যায়, সামনের দিকে আরেকটা ঘাট আছে, সেই ঘাটে উনি ওঠার পরে তারপরের থেকে উনি আর কোনো দিন এই নদীতে মাছ ধরার মানে কাজটাই ছেড়ে দেয়, যে এখানে আর মাছ ধরে না। এবং এইটুকুনি ঘটনা, কারণ আমার মনে হচ্ছে এটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে, কারণ আমি যখন কোনো পডকাস্ট শুনি বা গল্প শুনি, ঘটনা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়, আর আমাদের ঘটনা ছোট হয়, কারণ সত্যি যে ঘটনাটা ঘটে আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে ঘটে যায়, যেটার কোনো ব্যাখ্যা থাকে না। এই জন্য আমাদের ঘটনাগুলো ছোট হয়, আর আমরা চেষ্টা করি যতটুকু শুনি ততটুকুই তোমাদের বলা সেম টু সেম ভাবে, যাতে কোনো রকম জল মেশানোর ব্যাপারটা না থাকে। এইটাই ঘটনা ছিল এখানকার। এই 2টো ঘটনা একটা কালকে কালেক্ট করেছি, আর এই মাছ ধরার একটা ঘটনা। তারপরে উনি তো মাছ ধরাই ছেড়ে দেয়, আর এই জায়গাটা আস্তে আস্তে মানে একটু ওনার মুখ দিয়ে ছড়িয়ে যায় যে এখানে কিছু আছে। তারপরে আজকে দীর্ঘ বছর কেটে গেছে, আজকে এখন ঘাটটা সুন্দর হয়েছে, পাকা করেছে, লাইটও বসিয়েছে। তো এখন সেরকম কিছু নেই, কিন্তু নির্ঝুম আছে, শ্মশানটাও আছে, আর নদীটা ছোট হয়ে এসছে। তো এই ছিল আজকের ঘটনা।